একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। আজকে একটা জেনারেটিভ এআই এর যুগে ছেলেমেয়েরা কোথায় গেমিং, এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এসব নিয়ে কাজ করছে। আর এখানে বসে বলছে চা চা বিড়ি নিয়ে বসুন। এর মুখ্যমন্ত্রী নাকি? এটা কি মানে, এটা কি আলোচনা করে সময় নষ্ট করছি মনে হচ্ছে জীবনে। এ কোনো মানে নেই। এগুলো আপনার, আমি মনে করি মিডিয়ার এগুলো টেলিকাস্ট করা উচিত না। এটা সার্কাস চলছে এখানে পলিটিক্সের নামে। আজকে কোথায় চিফ মিনিস্টার উঠে কত উন্নত রাজ্যের, আমি তো বিভিন্ন রাজ্যে ঘুরতে হয় কাজের জন্য, সেখানে কালচার নিয়ে সুন্দর কথা হচ্ছে, সেখানে বিজ্ঞান নিয়ে কথা হচ্ছে, সেখানে বিভিন্ন মানে দেশ বিদেশের সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে কথা হচ্ছে। এই যে আইটি করে এত তিরিং বিরিং করে চিফ মিনিস্টার, আপনি জিজ্ঞাসা করবেন তো যে আইটির স্যালারিটা কেন ম্যাচ করাতে পারে না ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের সাথে? বললেই বলবে এখানে তো দাম কম, 100 টাকায় বেরোলে সারাদিন কলকাতায় খেয়ে পড়ে থাকতে পারবেন। আর এটা কোনো ক্রেডিট না, এটা বাজারটা খারাপ তার ইন্ডিকেশন। একটা ছেলে বা মেয়ে, সে যে একটা ছদ্মবেশী বেকারত্ব যেটাকে বলা হয় শ্যাডো আনএমপ্লয়মেন্ট, সেই শ্যাডো আনএমপ্লয়মেন্ট বোঝেন? ওখানে বসে রুটি চানাচুর ঘুগনি মুড়ি এসব নিয়ে কথা বলে যাচ্ছেন। আপনি বসুন না তাহলে। তাহলে লিপস অ্যান্ড বাউন্স খুলতে হয় কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন না তাহলে চায়ের দোকান খুলতে। সেটা সেটা বলুন তাহলে। তাকে কেন লিপস অ্যান্ড বাউন্সের জীবিকা নির্বাহ করতে হয়? এই কথাগুলোর কোনো মানে নেই। বেসিক্যালি কোটি কোটি টাকা ইনকাম করে ফেলেছে, মুখ্যমন্ত্রী হয়ে গেছে, তিনি আগামী দিন ক্ষমতায় থাকুন বা না থাকুন, তিনি এন্টাইটেল টু রিসিভ অল বেনিফিটস। তার কোনো অসুবিধা নেই, তিনি থাকবেন, সরকারি সুবিধা ভোগ করবেন, পেনশনও পাবেন, সবই পাবেন, যা যা সিকিউরিটি আছে। তার দরকার কি? ছেলেমেয়েরা মুড়ি চিড়ে ঘুগনি বেচে খাক। সামনের ভোটের পরে কি হতে পারে দেখতে পারেন। আপনি জিজ্ঞাসা করুন, আপনি চিফ মিনিস্টারকে জিজ্ঞাসা করুন যে আগামী 10 বছরে যেভাবে পৃথিবী এগোচ্ছে, বাজার এগোচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, অর্থনীতি এগোচ্ছে, আপনি বাংলাকে কি কি ভাবে ভাবতে বলবেন। রাজনীতি ছেড়ে দিন, রাজনীতি পজিশনে সব ছেড়ে দিন, এসব থাকবে। শুধু এইটুকু বলুন যে কি ভাবে ভাবতে বলবেন। জানে না? আপনি নামুন রাস্তায়, আপনি ঘুগনি বেচুন, আমি মুড়ি বেচবো। আপনি তেলে ভাজা এ করুন, আমি বিট লবণের দোকান দেবো। কিন্তু আপনি ওখানে বসে থাকবেন, এসি ঘরে বসে থাকবেন, বড় বড় হোটেলে সেমিনার করবেন, মিটিং করবেন, কাচের বাটিতে খাওয়া দাওয়া করবেন, আর দেশের লোক খেতে পাবে না। এটা তো হয় না রে ভাই, এটা তো দ্বিচারিতা। নিজেরা নিজেরা করুন তাহলে। মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়ে উনি চায়ের দোকান খুলুন, কোনো দরকার নেই। উনি বলেন কেন আমি বই লিখে রোজগার করি, গান লিখে রোজগার করি। দরকার কি আছে রোজগার করবার? আপনি যদি মনে করেন যে চায়ের দোকান দিয়ে এত রোজগার করা যায়, ঘুগনি মুড়ি বেচে এত রোজগার করা যায়, আপনি আপনার নেতাদের বলুন এবং আপনি নিজে চায়ের দোকান খুলে বসে যান, নবান্নটা ছেড়ে দিন। নবান্ন ছেড়ে আপনি আপনার নিজের বাড়ির সামনে ভালো করে চা ঘুগনি মুড়ি বেচুন, আমি দরকারে গিয়ে কিনে খাবো, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু ছাত্রদেরকে এইভাবে ডেরোগেটারি কমেন্ট করে আমাদের নতুন প্রজন্মকে এভাবে ডিসকারেজ করবেন না। আপনার তো গেছে গিয়ে, আপনার অ্যাডমিনিস্ট্রেশনের কেরিয়ারের পুরো 12টা বেজে গেছে, কিন্তু বাকিদের 12টাটা বাজাবেন না। তাদেরকে তাদের মতো করে বড় হতে দিন, যারা যেভাবে ভাবছে শিখছে তারা তাদের মতো কাজ করে যায়। নবান্নে যদি খোলে কি অসুবিধা? না, সরকারি দপ্তরে বসে উনি এই ধরনের এ করলে তো হবে না। সবাই তো আমরা, উনি কি বলছেন, উনি বলছেন যে যারা চাকরি করে না লাফিয়ে আপনারা চা মুড়ি ঘুগনি সমস্ত বেচুন, এই তো ওনার মোদ্দা সামারি। এবার ঘটনাটা হচ্ছে যে উনি নবান্নে চায়ের দোকান খুলছেন, তা আমরা তো সবাই নবান্নে গিয়ে চায়ের দোকান খুলতে পারবো না। তাহলে উনিও সাধারণ রাস্তায় নেমে আসুন, আমরাও রাস্তায় নেমে যাচ্ছি। আপনি 14 তলায় এসি ঘরে বসে থাকবেন আর আমাদেরকে রাস্তায় নামতে বলবেন, তা তো হয় না। সমান অধিকারে কথা হবে যে ভাই রাজ্য দেউলিয়া হয়ে গেছে। আপনার বক্তব্য রাজ্যে কেউ চাকরি বাকরি করতে পারছে না, কোনো কিছু আর হচ্ছে না, টাকা পয়সা নেই, দেনায় ডুবে গেছে। খুব ভালো কথা। ইমার্জেন্সি সিচুয়েশন, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রীও পথে নেমেছে। আপনি নামুন না, আপনি পথটা ছেড়ে এখানে চায়ের দোকান মুড়ির দোকান দিন। আপনার পাশে গিয়ে আমরা ছাত্ররাই গিয়ে কেউ চপ ভাজবে, কেউ ঘুগনি বেচবে, কেউ পকোড়া বানাবে, সব করবো। কিন্তু আপনি রাস্তায় তাবু খাটিয়ে দোকানদারি করুন, আমরাও করবো। আমরা সে যত মানে বড় পিএইচডি হোল্ডার হোক, সে এসে করবে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু আপনাদেরকে ওই ওই ঠান্ডা ঘর থেকে বেরোতে হবে। আপনি ঠান্ডা ঘরে বসে সমস্ত রকম বেনিফিট এনজয় করবেন, 50টা গাড়ির কনভয় নিয়ে যাবেন, আপনার নেতা মন্ত্রীরা লালবাতি নীলবাতি করে যাবে, আর দেশের শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাবির দোকান দেবে। এইরকম একটা মানুষ, মানে এরা কি করে চিফ মিনিস্টার পদে বসেছে? রাজনীতিতে এই ধরনের লোকের থাকা উচিত বলে আমি মনে করছি না। একেবারে মানে বোগাস কথাবার্তা এগুলো, ছেলে মেয়েদের ডিসকারেজ করা। টেকনোলজি নিয়ে কথা বলো, সায়েন্স নিয়ে কথা বলো। আজকে ইতিহাস নিয়ে কত ইন্টারেস্টিং কাজ হচ্ছে, অ্যানথ্রোপোলজি নিয়ে কাজ হচ্ছে, চিকিৎসা বিজ্ঞান কোথায় পৌঁছে গেছে। চিকিৎসা ম্যাচ করতে পারি না আমরা অন্য শহরের সাথে, অথচ আমাদের এখানে কত মেধাবী চিকিৎসকরা রয়েছেন। আমাদের গর্ব হয় যে আমাদের এখানে কত ভালো ভালো ইঞ্জিনিয়ার রয়েছেন, কত ভালো ভালো মেধাবী ছাত্ররা রয়েছেন। আপনি দেখুন তো, সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় বাঙালিরা দাপিয়ে বেড়াচ্ছেন।
সেটা আপনি ল প্রফেশন বলুন, সেটা আপনি ইঞ্জিনিয়ারিং বলুন, ডাক্তারি বলুন, অন্য কোনো রিসার্চ ফার্ম বলুন, আপনি ব্যাঙ্গালোর চলে যান, হায়দ্রাবাদ চলে যান, কেরালা চলে যান, দিল্লি চলে যান, কিংবা কাশ্মীর চলে যান। কাশ্মীরে আমি ওদের যে শেরি কাশ্মীর হাসপাতাল, সেখানে গিয়ে আমি দেখেছি বাংলার ডাক্তার। একটা লোক ডাক্তারি পড়ে কি করবে? ঘুগনি মুড়ি বিক্রি করবে? তাতে এমপ্লয়মেন্ট দিতে হবে। একজন ইঞ্জিনিয়ার কি করবে? এমপ্লয়মেন্ট দিতে হবে। আইটি ফার্ম অনেক কিছু খুলেছে, আইটি ফার্ম খুলে ফেলেছে, সেই নিয়ে অনেক বক্তব্য আছে এদের, যে আমি উঁচু বাড়ি করে দিলাম, নতুন ক্যাম্পাস করে দিলাম, 500-600 লোককে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে কি করলাম? 10,000 টাকা 12,000 টাকা মাইনে, সকালবেলা মাদুর পেতে বসে পড়তে হবে অফিসে গিয়ে, রাত্রেবেলা বেরোতে হবে। কলকাতার আইটি সেক্টর থেকে গোটা পৃথিবীর জব মার্কেটে একটা ইমেজ আছে কলকাতার আইটি সেক্টরে, যে এখানে সস্তায় লেবার পাওয়া যায়। যত সস্তার প্রজেক্ট, মানে ধরুন 4টে জায়গা থেকে বিড হচ্ছে, সব থেকে সস্তার বিডটা করে কলকাতা থেকে। যে কোনো মানে স্ট্যান্ডার্ড, এটা জেনারেল প্র্যাকটিস। এবং যখনই বাজেট কম থাকে কোনো প্রজেক্টে, যে লোকটা বাজেট বেশি থাকবে সে বলবে আরে নেই আর কলকাতায় না। এটা যে কোনো শহরে গিয়ে আমি দেখেছি। সে লোকটা তখন ব্যাঙ্গালোর যাচ্ছে, বম্বে যাচ্ছে। সে আপনি ফিল্মে, যদি আমার মূল যে প্রফেশন ফিল্ম, সেখানেই দেখেছি। একটা ভালো বিজ্ঞাপন নির্মাতা সে কোনোদিন বলবে না আমি কলকাতা টিম নিয়ে কাজ করবো, সে বলবে বম্বে চলো ভাই, চেন্নাই চলো ভাই। আর যখনই আর বাজেট নেই, ঠিক আছে চলে যান কলকাতায়। আমাদের ইমেজটাই হয়ে গেছে যে আমাদের এখানে সস্তায় লেবার পাওয়া যায়, কম পয়সায় 500 টাকা দেবো, এসে একেবারে সারাদিন থেকে খেয়ে পড়ে কাজ করে দিয়ে চলে যায়। এই ইমেজ তৈরি করেছে আমাদের দেশের পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের রাজ্যের পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন। তারপর আমি ঘুগনি মুড়ি নিয়ে কথা বলছেন, এগুলো ফালতু কথা, এগুলো আমি শুনিও না। এবং এগুলো নিয়ে কথা বলে আমার মনে হয় দর্শকদেরও এইগুলো শোনানো উচিত না। এতে তারা ডিসকারেজ হবেন। ছেলেমেয়েরা এখন যথেষ্ট ভালো কাজ করছেন, বাংলায় থাকুন বা বাংলায় না থাকুন, তাদের কেরিয়ারে অনেক প্রসপেক্ট আছে। আর আমার জেনারেশন তো বটেই, আমার যারা পরবর্তী জেনারেশন, আমার যারা ছোট ভাই বোন, আমার কাজিন বা তাদের বন্ধু বান্ধবদের সাথে মিট করে দেখেছি, তারা বলে বলে গোল দিতে পারেন আমাদেরকে। অনেক অ্যাডভান্স তারা, গোটা পৃথিবী নিয়ে মুহূর্তে ইন্টারনেটকে, আমরা তো সোশ্যাল মিডিয়া করে সময় নষ্ট করি, ওরা ইন্টারনেটকে কি চমৎকার ভাবে ব্যবহার করে, কি কত কি শেখে, কি কত কি জানে, আমরা সেগুলো জেনে উঠতে পারিনি এত এত বছরে। সেই জায়গা থেকে নতুন জেনারেশনের কাছে প্রচুর অপশন রয়েছে, তারা পাত্তাও দেয় না এই সমস্ত কথাবার্তাকে। তারা তাদের মতো করে কাজকর্ম করছেন। আমার ভালোবাসা আশীর্বাদ সবসময় ছাত্রদের সাথে আছে, তারা নিশ্চয়ই ভালো কাজ করবে। আর এই ধরনের মানে বোকা বোকা কথাবার্তা আমাদের রাজনীতিবিদরা বলবেন, তাদের নিজেদের কম্পিটেন্সি নেই, আজগুবি বকেন।